কি হলো? মুখ বুজে বসে আছো কেন? আর কতদিন বড় ভাইয়ের পরিবারকে বসিয়ে বসিয়ে খাওয়াবে শুনি? আহা, আসতে বলো, ওরা শুনে ফেলবে তো। শুনলে আমার বয়েই গেল। আজ 1 মাস তোমার ভাইয়ের কোনো কাজ নেই। ভুলে যেও না, ওর সংসারটা কিন্তু বড়। আর ওই বজ্জাত ছেলে মেয়ে দুটো যা হাড় হাবাতে হয়েছে, আমি আর ওদের ভাত রাঁধতে পারবো না, এই আমি বলে দিলুম। এমন ভাবে বলছো যেন বাড়ির রান্নাটা তুমি করো। সেসব তো বড় ভাবি সামলায়। কি বললে? তা তোমার বড় ভাইয়ের বউকে কি আমি বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি? খেতে যখন হবেই গায়ে গতরে খেটে খাক, কিন্তু পয়সাটা সে তো তোমার পকেট থেকেই আসে। দেখো লায়লা, ভুলে যেও না, বড় ভাই কিন্তু আমার আপন মায়ের পেটের ভাই। কাজ নেই বলে ওকে তো আমি ফেলে দিতে পারি না। ঢং দেখলে বাঁচি না। এতই যদি দরদ, থাকো না, ওদের সাথেই থাকো। আমি চললাম আমার বাপের বাড়ি। আহা, এসব কি বলছো? ঠিকই বলছি, আমি আজই চলে যাব। লায়লা যখন তার স্বামী মোশাররফের সাথে ঝগড়া করছিল, তখনই পাশের ঘর থেকে গফুর মিয়া তার স্ত্রী জাহানারাকে বলল, আবারও মনে হয় লায়লা মোশাররফের সাথে ঝগড়া করছে। না না, এ আর আমি চোখে দেখতে পারছি না। সবই তো আমাদের জন্যই। আজ যদি তোমার কাজটা থাকতো, তাহলে কি আর আমাদেরকে এসব সহ্য করতে হতো বলো? দুটো ভাতের জন্য রোজ এই অশান্তি কারই বা ভালো লাগে? ঠিকই বলেছ গিন্নি। দেখি আজ বাইরে গিয়ে কোনো কাজের সন্ধান পাই কিনা। আমার জন্য রোজ রোজ ছোট ভাইয়ের সংসারে অশান্তি হবে, তা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। মা, ও মা, আমাকে একটু খেতে দাও না মা, খিদেতে পেট জ্বালা করছে। হ্যাঁ মা, আমারও খুব ক্ষুধা পেয়েছে। চাচি আজ যা রেগে আছে, ভাত চাইতেই তো ভয় করছে মা। সাদিয়া আর ইমরানের কথা শুনে জাহানারা রেগে গিয়ে বলল, এই যে চলে এসেছে রাক্ষস দুটো। ওদের জন্যই তো আমার যত জ্বালা, নইলে কবে যে বেরিয়ে যেতাম। আহা, ওদেরকে বকছো কেন? বললাম তো আজ একটা কাজ ঠিক করে তবেই আমি বাড়ি ফিরব। গফুর মিয়া যখন জাহানারাকে এসব কথা বলছিল, তখনই লায়লা সেখানে এসে বলল, হ্যাঁ বড় ভাই, সেটাই করুন। আর কতদিনই বা ছোট ভাইয়ের ঘাড়ে বসে খাবেন বলুন? আহা লায়লা, তুমি কিন্তু এসব ঠিক করছো না। লায়লার কথায় কষ্ট পেয়ে গফুর মিয়া নিজের চোখ মুছতে মুছতে বলল, না রে ভাই, ওকে কিছু বলিস নে। ও তো ঠিকই বলেছে। কতদিনই বা তুই আমাদের খাওয়াবি বল? যত সব আদিক্ষেতা! এতই যখন বোঝেন, তখন নিজেদের চুলাটা নিজেরাই জ্বালান। আজ থেকে আমি হাঁড়ি আলাদা করলাম। লক্ষ্মী বোন আমার, সে তুই যা ইচ্ছা তাই কর, কিন্তু শেষবারের মতো আমার ছেলে মেয়ে দুটোকে কিছু খেতে দে বোন। এত ন্যাকামো করো না তো বড় ভাবি। হাঁড়ি যখন আলাদা হয়েছে, তখন আমি আর একটা ভাতের দানাও কাউকে খেতে দেব না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো আমার সঙ্গে। এই বলে লায়লা মোশাররফকে জোর করে ঘরে নিয়ে গেল। এই দেখে জাহানারা কাঁদতে লাগলো। হায় আল্লাহ, এই কি ছিল আমার কপালে? যাদেরকে এত ভালোবেসেছি, আজ তারা আমার ভালোবাসার এই প্রতিদান দিল। কেঁদো না মা, কেঁদো না, সত্যি বলছি, আমার একদম খিদে পায়নি। হ্যাঁ মা, আমারও খিদে পাইনি। আমি আর কিচ্ছু খেতে চাইবো না, তবু তুমি কেঁদো না মা। হ্যাঁ গো গিন্নি, নিজেকে সামলাও। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতেই হবে। আমি দেখি বাজারে গিয়ে কোনো কাজের সন্ধান পাই কিনা। এই বলে গফুর মিয়া বাজারের দিকে রওনা হলো।
এদিকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ইমরান সাদিয়াকে বলল, বড় আপু, আমি যে কিছুতেই আর ক্ষুধা সহ্য করতে পারছি না। পেট ব্যথায় মনে হচ্ছে আহ, মরেই যাবো। না রে ভাই, কিচ্ছু হবে না। মা তো পাশের বাড়িতে গেছে, দেখবি ওখান থেকে নিশ্চয়ই কিছু আনবে। সাদিয়া আর ইমরান যখন এসব বলছিল তখনই হঠাৎ ইমরানের নাকে বিরিয়ানির গন্ধ ভেসে আসলো। হ্যাঁ রে বড় আপু, কেমন বিরিয়ানি বিরিয়ানি গন্ধ আসছে না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। মনে হয় ছোট চাচা বাজার থেকে কিনে এনেছে। আমি বরং চাচার থেকে একটু বিরিয়ানি চেয়ে আনি, কেমন? না রে ভাই, ওখানে যাস না, নইলে চাচি আবার বকাঝকা করবে। তুই এখানে বস, আমি এক্ষুনি আসছি। এই বলে সাদিয়া যখনই সেখান থেকে চলে গেল অমনি ইমরান লায়লাদের ঘরের দিকে যেতে লাগলো। হ্যাঁ গো, এনেছো বিরিয়ানি? না এনে কি উপায় আছে? তুমি তো আর ভাত রাঁধবে না, আর বড় ভাবিকেও তো রাঁধতে দেবে না। এই নাও গেল। আহা, কি সুন্দর ঘ্রাণ গো! দাঁড়াও, এক্ষুনি বেড়ে দিচ্ছি। এই বলে লায়লা যখনই মুশাররফকে প্লেটে বিরিয়ানি বেড়ে দিল তখনই ইমরান দরজার কাছে দাঁড়িয়ে বলল, চাচি, ও চাচি, আমায় একটু বিরিয়ানি খেতে দাও না গো, বড্ড ক্ষুধা পেয়েছে। ইমরানকে দেখেই লায়লা রাগে কটমট করে বলল, ওই যে ছোট বজ্জাতটা চলে এসেছে। হ্যাঁ গো, তোমার পাত থেকে একটু বিরিয়ানি ফেলে দিয়ে তবেই খেও, নইলে ওই হাবাতেটা যেভাবে নজর দিচ্ছে তোমার নির্ঘাত পেট খারাপ হবে। আয় বাবা ইমরান, আমার কাছে আয়। খবরদার, খবরদার বলছি, ওকে একটুও বিরিয়ানি দেবে না। মগের মুল্লুক পেয়েছে। দূর হ, দূর হ এখান থেকে, যত সব ফকিরের বাচ্চা। লায়লা যখন ইমরানকে সব বলছিল তখনই সাদিয়া সেখানে এসে বলল, এ কি চাচি, তুমি এসব কি বলছো? আর ভাই, তোকে না বললাম এখানে না আসতে, তুই তাও চলে এসেছিস? ওই দেখো, গন্ধে গন্ধে বড় হাবাতেটাও চলে এসেছে। যা, দূর হ বলছি। লায়লার এমন অপমান সহ্য করতে না পেরে সাদিয়া আর ইমরান কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গিয়ে একটা গাছের নিচে গিয়ে বসলো। কাঁদিস না ভাই, কাঁদিস না। আমি তোকে কথা দিচ্ছি, একদিন আমি তোকে বিরিয়ানি খাওয়াবো। কিন্তু আপু, আমার যে এখন বড্ড খিদে পেয়েছে। আমি যে কিছুতেই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। ইমরান আর সাদিয়া যখন গাছের নিচে বসে কাঁদছিল তখনই আকাশ দিয়ে এক পরী উড়ে যাচ্ছিল। ওদেরকে দেখে পরীর খুব মায়া হলো। আহারে, ছেলে মেয়ে দুটো এভাবে কাঁদছে কেন? কি সুন্দর, ফুলের মতো পবিত্র ওরা। ওদের আবার কিসের দুঃখ? না না, আমাকে জানতেই হবে। এই বলে পরী এক বুড়িমার রূপ ধারণ করলো। এরপর ইমরান ও সাদিয়ার কাছে গিয়ে বলল, কি হয়েছে খোকা, খুকি? তোমরা এভাবে কাঁদছো কেন? আমার খুব ক্ষুধা পেয়েছে বুড়িমা, কিন্তু আমাদের বাড়িতে কোনো খাবার নেই। ছোট চাচির কাছে বিরিয়ানি খেতে চেয়েছিলাম, কিন্তু চাচি আমাদের অনেক বকেছে। হ্যাঁ বুড়িমা, চাচি সামান্য বিরিয়ানির জন্য আমাদের যা নয় তাই বলেছে। এখন আমার মনে হচ্ছে আমার যদি উপায় থাকতো তাহলে আমি একটা বিরিয়ানির দোকান দিতাম। সাদিয়া আর ইমরানের কথা শুনে বুড়িমা রূপী পরী বলল, আহারে,
এ তো ভারী অন্যায়। কষ্ট পেও না, এই আমার ঝুলি দেখছো, এখানে সব সমস্যার সমাধান থাকে। দাঁড়াও দেখি এখান থেকে কিছু বের হয় কিনা। এই বলে পরিরূপী বুড়িমা যখনই তার ঝুলিতে হাত দিল, অমনি সেখান থেকে একটা হাঁড়ি বেরিয়ে এলো। আরে, এই হাঁড়ি থেকে তো বিরিয়ানির গন্ধ আসছে। হ্যাঁ গো খোকা, বিরিয়ানির গন্ধ তো আসবেই, কারণ এটাতে তো বিরিয়ানি আছে। সত্যি? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি। আর একটা কথা, এখানে কিন্তু অনেক বিরিয়ানি আছে, তোমরা চাইলেও খেয়ে শেষ করতে পারবে না। যখনই শেষ করতে চাইবে এই হাঁড়ি আবারও ভরে যাবে। আশ্চর্য, এও আবার হয় নাকি? তাহলে তো আমি সত্যি সত্যি বিরিয়ানির দোকান দিতে পারবো। হ্যাঁ গো খুকি, পারবে। বেশ, আমি তাহলে এবার আসি। এই বলে পরিরূপী বুড়িমা অদৃশ্য হয়ে গেল। আশ্চর্য, বুড়িমা কোথায় গেল? সে আমি জানি না, কিন্তু আমার খুব ক্ষুধা পেয়েছে। এবার তো আমায় খেতে দে। হ্যাঁ রে ভাই, খেতে তো দেবই, তবে মা বাবাও তো না খেয়ে আছে। তাই চল, আমরা বরং বাড়িতে গিয়েই এই হাঁড়িটা খুলি। এই বলে সাদিয়া আর ইমরান হাঁড়িটি নিয়ে বাড়িতে চলে গেল। কি রে, কোথায় গেছিলিস তোরা? এদিকে আমি খুঁজে খুঁজে মরছি। ওসব পরে বলবো, আগে খেতে বসো দেখি। সাদিয়া যখন তার মাকে এ কথা বলল, তখনই গফুর মিয়া সেখানে আসলো। এই তো, তুমিও ফিরে এসেছো। কি গো, কাজের কোনো ব্যবস্থা হলো? না গো গিন্নি, কোনো ব্যবস্থাই হলো না। আহা বাবা, সব হবে, আগে খেতে বসো তো। খেতে বসবো? কি খাবো? বিরিয়ানি গো বাবা, বিরিয়ানি, ভাই বোনের বিরিয়ানি। কিরে ভাই, তাই না? হ্যাঁ বড় অপু, কিন্তু সবার আগে আমায় দাও। সাদিয়া আর ইমরানের কথা শুনে জাহানারা আর গফুর মিয়া অবাক হয়ে গেল। তবুও ওদের কথায় খেতে বসলো। আহা, কি সুন্দর স্বাদ এই বিরিয়ানির। ঠিক বলেছো, এমন স্বাদের বিরিয়ানি আমি কখনো খাইনি। হ্যাঁ রে সাদিয়া, তোরা এসব কোথায় পেলি? আর এতটুকু হাঁড়িতে এত বিরিয়ানি আসলো কি করে? হ্যাঁ গো মা, যত দিচ্ছি কিছুতেই ফুরোচ্ছে না। শোনো তাহলে, কোথায় পেয়েছি আমরা এই হাঁড়ি? এরপর সাদিয়া এক এক করে গফুর মিয়ার জাহানারাকে সব কথা খুলে বলল। সে কি রে মা, কি বলছিস সেসব? হ্যাঁ বাবা, আমার মনে হয় ওই বুড়িমা নির্ঘাত কোনো জাদু জানে, আর তাই তো ভালোবেসে এই জাদুর বিরিয়ানির হাঁড়িটা আমাদের দিয়েছে। কাল থেকে আমি আর ভাই বিরিয়ানি বেচবো বাবা। হ্যাঁ বাবা, তুমি কিন্তু আমাদের নিষেধ করতে পারবে না। বেশ বাবা বেশ, যেখানে আল্লাহ চেয়েছে সেখানে আমি নিষেধ করার কে? এই বলে গফুর মিয়া খেতে লাগলো। পরদিন সকাল হতেই ভ্যানে করে বিরিয়ানির হাঁড়ি নিয়ে সাদিয়া আর ইমরান বাজারের দিকে রওনা হলো। আসুন আসুন,
ভাই বোনের বিরিয়ানি খেয়ে যান। আসুন আসুন। আরে, তোরা আবার কারা? এতটুকু বয়সে বিরিয়ানি বেচতে এসেছিস? হ্যাঁ চাচা, একবার খেয়েই দেখুন না, আমাদের ভাই বোনের বিরিয়ানি একদম মুখে লেগে থাকবে। তাই নাকি? বেশ, তাহলে আমাকেও এক প্লেট দে। এভাবেই খুব তাড়াতাড়ি সাদিয়া আর ইমরানের অনেক বিরিয়ানি বিক্রি হয়ে গেল। আর খুব অল্প দিনেই তাদের পরিবারের সকল অভাব দূর হয়ে গেল। কিন্তু এই সুখ যেন লায়লার কিছুতেই সহ্য হচ্ছিল না। না না, ওই ছোট দুটো ছেলে মেয়ের কাছে আমি হেরে যাব তা কিছুতেই হতে দেব না। ওদের বিরিয়ানি যাতে বিক্রি না হয় তার জন্য আমাকে এবার কিছু করতেই হবে। একদিন সাদিয়া আর ইমরান যখন ভ্যান নিয়ে বাজারে যাচ্ছিল, তখনই লায়লা সেখানে এসে বলল, আরে তোরা চলে যাচ্ছিস? ওদিকে তোর মা তোদের ডাকছে। মা ডাকছে? আমি তো শুনলাম না। আহা, এত দূর থেকে শোনা যায় নাকি? তাই তো দৌড়ে বলতে এলাম, যা শুনে আয়। কিন্তু আবার ভ্যান টেনে ওদিকে যাব? আহা, ভ্যান টানবি কেন? আমি তো আছি, আমি এখানে দাঁড়াচ্ছি, তোরা বরং শুনে আয়। লায়লার কথা শুনে যখন ইমরান আর সাদিয়া তাদের বাড়ির দিকে যেতে লাগলো, তখনই সুযোগ পেয়ে লায়লা বিরিয়ানির হাঁড়িতে কিছু তেলাপোকা ছেড়ে দিতে গেল। আর তখনই সেখানে এক বিশাল সাপ হাজির হলো। ওরে বাবারে, সাপ! কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়! ইমরান, সাদিয়া, এদিকে আয় তাড়াতাড়ি। লায়লার ডাক শুনে ইমরান আর সাদিয়া দৌড়ে সেখানে চলে এলো। আর তাদেরকে দেখে সাপটা আবার উধাও হয়ে গেল। আর তখনই লায়লা নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে কাঁদতে বলল, আমায় তোরা ক্ষমা করে দে। আজ আমি অনেক বড় একটা ভুল করতে গেছিলাম, কিন্তু আল্লাহ আমায় বুঝিয়ে দিয়েছে পাপ করলে শাস্তি পেতে হয়। এসব তুমি কি বলছো চাচি? ঠিকই বলছি। আজ আমি তোদের বিরিয়ানিতে তেলাপোকা মেশাতে গেছিলাম, কিন্তু আল্লাহ সেটা করতে দেয়নি, তাই তো সাপ এসেছিল। কিন্তু তোরা আসতেই সাপটা চলে গেছে। সবই আল্লাহর পরিহাস। কেঁদো না চাচি, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এতেই আমরা খুশি। হ্যাঁ চাচি, বড় আপু ঠিকই বলেছে। তাছাড়া তুমি তো আমাদের মায়েরই মতো। মা কি সন্তানের কাছে ক্ষমা চায় নাকি? সত্যি, তোরা এত ছোট হয়েও কত ভালো, অথচ আমি তোদের সাথে কত অন্যায় করেছি। আয় বাবা, আয় মা, আমার বুকে আয়। এই বলে লায়লা ইমরান ও সাদিয়াকে জড়িয়ে ধরল। আর এভাবেই তারা সবাই আবারও একসাথে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার কাটাতে লাগলো।